আসসালামু আলাইকুম, শারমিল লীনা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। তরুণ উদ্যোক্তাদের ধারণাগুলোকে প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রদর্শনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে তিনি এমন নির্দেশনা দেন। দেশের রপ্তানি আয় বাড়াতে পণ্যের পাশাপাশি সেবা খাতেও মনোযোগ দেওয়ার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। বছরের প্রথম দিন থেকেই শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয় মাসব্যাপী এই মেলার আয়োজন করছে। আয়োজক বাংলাদেশ ছাড়াও 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মোট 361টি প্রতিষ্ঠান এই মেলায় নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। এ সময় প্রধান উপদেষ্টা তরুণ উদ্যোক্তাদের ধারণাগুলো বাণিজ্য মেলায় প্রদর্শনের উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান। এই যে কাজটা করছে সে ছোট্ট একটা জায়গায়, আপনি তার ছোট ছোট জায়গা বন্টন করে দেন, সে শুধু দেখাবে, বোঝাবে কি কত বিনিয়োগকারী আসবে তার কাছে। এই তো মেলার উদ্দেশ্য, যোগাযোগটা করে দেওয়া, খাপে খাপে মিলিয়ে দেওয়া। সেরকম ভাবে তরুণ তরুণীদের করতে পারি, বয়স্কদের করতে পারি। প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি। দেশের রপ্তানি আয় বাড়ানোর জন্য সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে ডক্টর ইউনূস পণ্যের বহুমুখীকরণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি ফার্নিচার পণ্যকে 2025 সালের জন্য বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। মেলা উদ্বোধনের পর প্রধান উপদেষ্টা মেলার বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল পরিদর্শন করেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা এবং ছুটির দিন রাত 10টা পর্যন্ত এই মেলা চলবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বছরের প্রথম দিনে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা হাতে পেল নতুন বই। তবে দেশের সব প্রান্তের সব শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, পাঠ্য বইয়ে পরিমার্জন ও বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। নতুন বছরের প্রথম দিনের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত দেশের সব শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দিতে না পারলেও অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে সেই সব বই, যা উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান, আগামী 20 জানুয়ারির মধ্যে সব শ্রেণীর শিক্ষার্থীরাই হাতে পাবে সব পাঠ্য বই। উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে, গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। সেই সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জোর দিয়ে সেই 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা জানান, এবছর সব পাঠ্য বই দেশের ছাপাখানায় ছাপানো হয়েছে। বিগত বছরের তুলনায় উন্নত করা হয়েছে কাগজ এবং ছাপার মান। শিক্ষা উপদেষ্টা জানান, সব পাঠ্য বই দলীয় রাজনীতির প্রভাবমুক্ত করা হয়েছে। পরিমার্জন করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের 441টি বই। শিক্ষার্থীরা যাতে সঠিক সময়ে হাতে সব পাঠ্য বই না পায়, সেজন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল, এমনকি আজকে সকালেও আমি দেখেছি বই বিতরণের ক্ষেত্রে কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে যে কত ধরনের কত দিক থেকে
বিপরীতমুখী শক্তির সম্মুখীন হতে হয়েছে, এটা কল্পনাতীত। এই বিপরীতমুখী শক্তি যে কত জায়গা থেকে আসছে সেটা আমরা বুঝতেও পারি না। বছরের প্রথম দিনে যেসব শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়েছে তাদের মধ্যে ছিল উচ্ছ্বাস। বছরের শুরুতে নতুন বই পেয়ে আমি খুব খুশি হয়েছি। বছরের শুরুতে নতুন বই পেয়ে আমি অনেক খুশি। নতুন বই পড়তে অনেক ভালো লাগে। এদিকে অন্য শ্রেণীর শিক্ষার্থীরা এনসিটিবির নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে নতুন সব পাঠ্য বই। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আগে সংস্কার পরে নির্বাচন, এমন বক্তব্য কোনো অর্থ বহন করে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলবে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদেরও চিহ্নিত করতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। ২৪ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে সমানতালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্রদল। ছাত্র জনতার আন্দোলন সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার, তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। এবং সেই আন্দোলনে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল। মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সততা নীতি আদর্শ নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা পালন করবে, এমন প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটির নেতারা বলেছেন, অতীতে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্যের বিলুপ্ত করা হবে। আমাদের প্রতিজ্ঞা হলো, আমরা সততা নীতি আদর্শ নিয়ে এই ছাত্রদলের নেতাকর্মীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এদিকে চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একটি সরকারকে সমর্থন দিয়ে নিজের ফায়দা উসুল করেছে, এদের সাথে আমার কিসের কথা, আমার কি কথা থাকতে পারে এদের সাথে? সুতরাং আপনাদেরকে এই অবস্থান নিতে হবে। যদি নিতে পারেন তাহলে আপনারা সফল হবেন। বিএনপি ক্ষমতায় গেলে সংসদের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন করবে বলেও জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সাহায্য প্রার্থীদের তালিকা যেন প্রশ্নবিদ্ধ না হয় সে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সকল কার্যক্রম ও হিসাব প্রকাশ উপলক্ষে ফাউন্ডেশন কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সার্জিস আলো বলেন, আহত না হয়েও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা যাচ্ছেন অনেকেই। এই সংকট সমাধানের চেষ্টা চলছে। এখন পর্যন্ত ফাউন্ডেশন থেকে 2229 জন শহীদ ও আহত পরিবারকে 32,700,000 টাকা সহযোগিতা করা হয়েছে বলেও জানান সার্জিস। প্রশ্নের জবাবে তিনি জানান, অর্থ সহায়তার পাশাপাশি আহতদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেতও বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। বন্ধ ঘোষণার এক সপ্তাহ পর আগামীকাল থেকে চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের 9টি কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এস আলম গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে এসব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত 24 ডিসেম্বর নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। নোটিশ দেখে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন কারখানা শ্রমিকেরা। তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালুর আশ্বাস দেন কর্মকর্তারা।
কর্তারা জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে 1092 কোটি 46 লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত সপ্তাহে সাইফুল আলমের ছেলে আহসানুল আলম সহ 58 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী ব্যবসায়িক গোষ্ঠী হিসেবে পরিচিত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সেনাপ্রধান হিসেবে তার মেয়াদকালে নিজে রাজনীতিতে নাক গলাবেন না, রাজনৈতিক পরিমণ্ডলে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে দেবেন না, এটা স্পষ্ট অঙ্গীকার, এমনটা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদর দফতরে দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা, অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাপ্রধানের ভাবনার কথা উঠে এসেছে। সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন, সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছে, তারা যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছেন এবং দেবেন। রাজনীতিতে হস্তক্ষেপ না করা প্রসঙ্গে তিনি বলেন, তিনি মনে প্রাণে বিশ্বাস করেন রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদেরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। বিপিএল এর 7 ফ্র্যাঞ্চাইজি 6টি এখনো পর্যন্ত ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা দিয়ে বিসিবিকে কোনো চেক জমা দেয়নি। বছরের প্রথম দিনেই তাই পাওনা বকেয়া নিয়ে চিন্তায় পড়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। ইতিমধ্যে 6 দলের মালিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন, এটা কিন্তু উত্তর আমি এক কথা দিতে পারবো না। ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন। এই গত 4 মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে। তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না, ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আমি প্রেসিডেন্ট হিসাবে তাদের সাথে সরাসরি কথা বলছি, কেননা তাদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করছি। ফ্র্যাঞ্চাইজি যারা ফিল না করে, তারা মানে বোর্ড শুধুমাত্র দেখবে আর ফ্র্যাঞ্চাইজি তাদের কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু আমাদের পার্টনার, মানে দে আর অলসো স্পেন্ডিং মানি টু ইমপ্রুভ বাংলাদেশ ক্রিকেট। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপনি জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।